সেবা প্রকাশনীতে লেখা শুরু করি 85-86 দিকে 13-14 হাজার টাকা পাওয়া যাচ্ছে একটা বই থেকে। এটা কিন্তু বিরাট ব্যাপার। কিভাবে আপনার মাথায় একদিকে ওসমান, একদিকে সাবাডিয়া, আবার অন্যদিকে এই একটু সিরিয়াস ঘরানার সাহিত্যের দিকে যাত্রাটা? সব মানুষের ভেতরেই এক ধরনের অ্যাডভেঞ্চার প্রিয়তা, নিজেকে নায়ক, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, ওয়েস্টার্নের প্রতি আমার আগ্রহটা ওদিক থেকে। সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন প্রবল জনপ্রিয় হলো। এই জনপ্রিয়তার কারণ রুখে দাঁড়ানোর, নতুন কিছুকে জয় করবার বাসনা সুপ্ত কিছু না কিছু হইলেও থাকে। কাজী মাহবুব হোসেন হচ্ছে ওয়েস্টার্নের জনক, আর রওশন জামিল হচ্ছে ওয়েস্টার্নের দাদা। মাসুদুল্লাহকে কেউ বিট করতে পারেনি বিক্রিতে। আমরা এখনো মনে করি যে সেবা প্রকাশনী একটা প্রজন্মের মানুষ গঠনের, বিশেষ করে কাজী হোসেনের লেখা। তো তার কথা যদি একটু আপনার কাছ থেকে শুনি। আমার কাছে মনে হয়েছে যে কাজী দা মোস্ট আন্ডার রেটেড, আন্ডার ভ্যালুড একজন সৃষ্টিশীল প্রতিভা। এখন কয়টা বই ওয়েস্টার্ন আপনার আছে বেঙ্গল বুকস থেকে? 5টা বা 6টা বেরিয়েছে, আরো আছে পাইপলাইনে পুরনোগুলো, আর নতুন আমি 2টো দিয়েছি, একটা বেরোবে এই মাসের শেষে। সবাইকে মৌলিক লিখতে হবে কেন, বা সবাইকে অনুবাদক হতে হবে কেন, বা সবাইকে কবি হতে হবে কেন? আমি যেটা পারি সেটা নিয়েই থাকি। আমরা যারা একটু পুরনো পাঠক, তো তারা আমার সঙ্গে আজকে রিলেট করতে পারবেন আমার কথাটা, যে একটা সময় ছিল যে আমরা বই পড়তাম, লেখকের নাম জানতাম, কিন্তু লেখককে চিনতাম না, তার লেখাকে চিনতাম। এখন অবশ্য একটু উল্টে গেছে, আমরা আগে লেখকের পরিচিতি পেয়ে যাই, লেখকের নামধাম পেয়ে যাই, পরে হয়তো লেখা পাই। তো কোনটা ভালো কোনটা মন্দ সেটা বলছি না, বলছি সময়ের একটা ফারাক তৈরি হয়। আর আমার মতো যারা পুরনো পাঠক, তারা আমার মনে হয় এখনো একটা নামের সঙ্গে, মানে নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কানেক্ট করতে পারবেন। রওশন জামিল, তার অসংখ্য লেখা আপনারা পড়েছেন, বিভিন্ন ঘরানার অনুবাদ উনি করেছেন। তাকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তার আগে আপনাদেরকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে নেই যথাবিহিত। বেঙ্গল বুকস প্রেজেন্ট টিভিএস লিড টকে আজকে আমাদের সঙ্গে আছেন রওশন জামিল। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আর শুরুটা একটু অন্যভাবে, মানে আমার কৌতূহল থেকে শুরু করি, যদি আপনার আপত্তি না থাকে। নিশ্চয়ই। সেটা হলো যে আমার যতটুকু জানা যে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা সাহিত্যে পড়ালেখা করেছেন, তারপর আপনি নিউ ইয়র্কে চলে গেলেন। নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটিতে সম্ভবত আপনি জেন্ডার অ্যান্ড জার্নালিজম, নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটিতে জেন্ডার অ্যান্ড জার্নালিজম নিয়ে পড়ালেখা করলেন। তো এই মিক্স ম্যাচিং, তার সঙ্গে এই লেখালেখি, এইটা কিভাবে কি হলো? লেখালেখির যে ব্যাপারটা তো আমার আগে থেকেই ছিল, মানে আজকে দীর্ঘ সময় হয়েছে। আমি ক্লাস 5-এ যখন পড়ি, তখন আমি প্রথম গল্প লিখি আমাদের স্কুল ম্যাগাজিনে। সেই সময়ে টার্জেন, তারপরে এই ধরনের হারকিউলিস, গ্রিক মিথোলজি, এইগুলো বেশ পড়তাম। তো এগুলো মিলিয়ে টিলিয়ে একটা অ্যাডভেঞ্চার ধর্মী লেখা লিখেছিলাম, ছাপাও হলো। সবাই বলল যে আমার বাবা লিখে দিয়েছেন ওটা। হ্যাঁ, তো তিনি যেহেতু সাংবাদিক ছিলেন, নিজেও লেখালেখি করতেন। তো এরপরে আর আমাদের স্কুল থেকে, মানে আমার দেখায় ওই প্রথম এবং ওই শেষ ম্যাগাজিন। 67-68 যখন এসে গেল, দেশ একটু অন্যরকম তখন। আমার বাসায় একটা রাজনৈতিক পরিবেশ ছিল। আমার বাবা অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির মেম্বার ছিলেন, পার্টি নির্দেশিত দেশে চলে আসা। তো ওইসব লোকজন আসতো আমাদের বাসায়। ফলে আমি আমার ভেতরে এক ধরনের রাজনৈতিক সচেতনতা তৈরি হতে শুরু করে। আমিও আর লেখালেখির দিকে নজর দিইনি, যদিও মাঝখানে কবির আনোয়ার ভাইয়ের স্লোগান নাটকে আমার অভিনয় করার কথা ছিল। কিছুদিন আমি রিহার্সাল দিয়েছি, তারপর আর যাইনি। তো এরপর আর ফেরা হয়নি। অনুবাদের সাথে আমার অবশ্য যোগাযোগ ক্লাস 6-7 থেকে। বাসায় নিয়ম করে ওই অবজারভার থেকে অনুবাদ করতে হতো। ওটা ভাষা শিক্ষার অংশ হিসেবে। ভাষা শিক্ষার অংশ হিসেবে। এবং বাবা দেখাতেন যে আমি
কোথায় সরাসরি, হ্যাঁ, কোথায় ভুল করেছি শুধু তা না, খবরের কাগজের ভাষাটা আসলে কেমন হয়, সেগুলো দেখানো। এরপরে পাশ করার পর আমি সাংবাদিকতায় আসি, সেবা প্রকাশনীতে লেখা শুরু করি 85 সনে। বাংলায় পড়াটা আসলে আমার হঠাৎ করেই। আমরা যারা স্বাধীনতা উত্তর, মানে স্বাধীনতার আগেই জন্ম কিন্তু ওই সময়টায় বেড়ে ওঠা, ম্যাট্রিক দিয়ে, আমি স্বাধীনতার পরে প্রথম ব্যাচ ম্যাট্রিকের, ম্যাট্রিক দিয়ে কলেজে গিয়ে যাচ্ছি, দেশ তো উত্তাল তখন, একটা অন্যরকম ব্যাপার। লেখাপড়া নিশ্চয়ই নষ্ট হয়েছে প্রচুর, করিনি সত্যি কথা বলতে কি। আমি ভর্তি হয়েছিলাম লতে, ভালো লাগেনি অ্যানেক্স বিল্ডিং, চলে এলাম আর্টস ফ্যাকাল্টিতে। মানে বিল্ডিং ভালো লাগেনি এখন বুঝি খুব ভুল হয়েছে ওটা। বাংলায় পড়তে চলে এলাম। বাংলা তো আমি সুযোগ পেয়েছিলাম, বাংলায় পড়তে চললাম। বাংলায় সুযোগ পেয়েছিলাম, তবে আমি ইয়েতে ছিলাম, ওয়েটিং লিস্টে ছিলাম। আমার পুরো খুব রুষ্ট হয়েছিলেন। আমাদের ভর্তি কমিটির প্রধান ছিলেন আবু জাফর স্যার। তো ওই সময় আমি এইসব বোতাম খোলা থাকতো আমার, এই তোমার বোতাম খোলা, ওই যা হোক ভর্তি হলাম। নূর মোহাম্মদ স্যার ছিলেন পাবলিকেটে, উনি আমাকে বললেন যে তুমি একটা জায়গায় যাও, আমি তোমাকে নিয়ে আসছি পাবলিকেটে। কিন্তু উনিও জড়িয়ে গেলেন 75-এর পর নানা রকম কেলেঙ্কারিতে, আর হয়নি। বাংলায় পড়লাম, কিন্তু ওই টপ ডাউন লেখাপড়া, শিক্ষক বলছেন আমি গিলছি এবং আমি একটা কিছু লিখে দিচ্ছি, ওনার কথাগুলোকে গুছিয়ে লিখে দিচ্ছি, আমাকে টানেনি। হ্যাঁ, সৈয়দ আকরাম হোসেন স্যার একমাত্র যার ক্লাস আমি খুব নিয়মিত করেছি এবং আনন্দ পেয়েছি। বহু কিছু তার কাছ থেকে শেখা আমার, বাকি কথা বাদ দিই। কিন্তু আমার ঝোঁক ছিল বড় এই পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল থিওরি, রাজনীতি, এইসব বিষয়ে। ওই দেশে গিয়েও আবার প্রথম যখন আমি ভর্তি হই এই বিষয়ে পড়তে পারিনি। 94-তে আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার্স শুরু করি। কিছু দূর যাওয়ার পরে দেখি আমাকে আকর্ষণ করে না এবং বিষয়টি খুবই এক্সপেন্সিভ হয়ে, ব্যয়বহুল হয়ে যাচ্ছে আমার জন্য, ড্রপ করে দিই। তারপরে দীর্ঘকাল পরে যখন আবার পড়াশোনাতে ব্যাক করি, জার্নালিজমে পড়ার একটা ইচ্ছে ছিল। আমাকে ফরিদে মজিদ আপা, কবি গোলাম মোস্তফার নাতনি, কবি ফরিদা মজিদ, হ্যাঁ, উনি আমাকে বলেছেন তুমি তো জার্নালিজম করে এসছো, জার্নালিজম পড়ো না তো, অন্য কিছু পড়ো যাও। কিন্তু আমি পড়লাম, জার্নালিজম পড়লাম এবং ফটো জার্নালিজম পড়লাম সাথে। আপাও তো বোধহয় তখন নিউ ইয়র্কে পড়াতেন কোন একটা, উনি পড়াতেন, তারপর উনি চলে এলেন ঢাকায়। তো ওইটা করলাম। এরপরে আমি ওই গ্র্যাজুয়েট স্টাডিতে গিয়ে নাম কি লিবারাল স্টাডিজে ভর্তি হই এবং আমাকে আকর্ষণ করে জেন্ডার, সেক্স, পলিটিক্যাল থিওরি, এগুলো। তো আমি কোনো পাইনি, মানে আমার কোনো অসুবিধা হয়নি এই বিষয়গুলো নিয়ে। যেটা হয়েছে সেটা হচ্ছে ওই স্টাডিটা করতে গিয়ে, জেন্ডার স্টাডি বা এগুলো করতে গিয়ে আমার আগ্রহের এলাকাটা বদলে গেছে। আচ্ছা, লেখালেখির ক্ষেত্রে, অনুবাদের ক্ষেত্রে আমি ওই ধরনের বই এখন বেশি পছন্দ করছি, পড়তে ভালো লাগছে। হ্যাঁ, মানে এইটা যদি আমাকে সুযোগ দেন বলার, আমার একটা পর্যবেক্ষণ আছে আপনার লেখালেখি সম্পর্কে। আমি আপনার 20-22টা বই সম্ভবত দেখেছি, তার মধ্যে হয়তো পড়েছি 10-15টা। তো দেখা গেল যে আপনি একদিকে করছেন ওয়েস্টার্ন একটা পর্যায়ে গিয়ে, এবং সেটা প্রবল জনপ্রিয়। আপনার দুটো ক্যারেক্টার, সাবাডিয়া এবং অ্যালান ওসমান। তো আবার অন্যদিকে একদিকে নাইজেরিয়ার চিনুয়া আচাবে এবং তার নাইজেরিয়ান নারীদের গল্প, অন্যদিকে সালোমের নারীর গল্প, একটু কৃষ্ণাঙ্গ এবং নারীবাদের দিকে আপনি চলে গেলেন। তো এই জায়গাটা আমার মনে হয় যে আপনার মুখ থেকে যদি শোনার সুযোগ পায় আমাদের দর্শকরা, যে এই দুইটা জগৎ কিভাবে হলো এবং কিভাবে আপনার মাথায় একদিকে ওসমান, একদিকে সাবাডিয়া, আবার অন্যদিকে এই একটু সিরিয়াস ঘরানার সাহিত্যের দিকে যাত্রাটা,
এই পুরো যাত্রাটার ওয়েস্টার্ন ঘরানার যে ব্যাপারটা মানে সাধারণভাবে আমার মনে হয়েছে যে সব মানুষের ভেতরেই এক ধরনের অ্যাডভেঞ্চার প্রিয়তা, নিজেকে নায়ক, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, এগুলো যেমন থাকে, প্রকৃতি প্রেম থাকে ইয়াং বয়সে, তরুণ বয়সে। ওয়েস্টার্নের প্রতি আমার আগ্রহটা ওদিক থেকে, নারী প্রেম, নারী প্রেম ওয়েস্টার্নের একটা বড় অংশ। তো ওয়েস্টার্ন জনরার যে জনপ্রিয়তা একসময় পশ্চিমে ছিল, মানে ওয়েস্টার্ন জনরার ব্যাপারটাই তো এরকম যে একদিকে আমেরিকা এক্সপ্যান্ড করছে তার ভেতরে, মতবাদটা ম্যানিফেস্ট ডেস্টিনি, উপরে ভগবান, উপরে ঈশ্বর, নিচে আমরা, ঈশ্বর আমাদেরকে অনেক অপার সুযোগ দিয়েছেন, আমাদেরকে এটাকে ছড়াই দিতে হবে, পিউরিটানদের যে ধারণাটা, সেই মতবাদের পলিটিক্যাল ফোর্স, ইকোনমিক ফোর্স, ওয়েস্টওয়ার্ড এক্সপেনশন, খনিজ পদার্থ অনুসন্ধান, রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ, নানা কিছু করেছে, বসতি নতুন স্থাপন, পূর্ব থেকে চলে যাচ্ছে পশ্চিমে, পশ্চিমের ওই এলাকাটা তো রেড ইন্ডিয়ানদের ইয়ে ছিল, ওদেরকে হটানো। তো ওই জিনিসগুলো আমাকে সাংঘাতিকভাবে টেনেছিল, এবং পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে সাধারণ মানুষ সবার ভিতরেই কম বেশি হয়তো এরকম থাকে, সেইভাবে যাওয়া ওই বয়সটায় এর জনপ্রিয়তা এবং এর অর্থকরী বিষয়টাও ধরতে হবে সাথে। কারণ সেবা প্রকাশনী একটা ব্যাপার ছিল যে কাজী সাহেব, যেটা সেবা প্রকাশনীর সেরা কাজ আমি মনে করি কিশোর ক্লাসিক্স, কিন্তু ওটা চলতো সবচেয়ে কম। আচ্ছা, উনি বন্ধ করে দিলেন পরে কিশোর ক্লাসিক, চলে না, করবো না। তো আমি ওয়েস্টার্নে থেকেছি, আর কিন্তু আমার ঝোঁক বরাবরই সিরিয়াস সাহিত্যের দিকে একটা ছিল, কারণ ওই সময় ওয়েস্টার্নেরও আগে আমি করেছি একটা কিশোর ক্লাসিক করেছিলেন, দুটো। একটা হচ্ছে অ্যাডভেঞ্চার অফ হাকলবেরি ফিন, জি, টমস মার্ক টুয়েনের। হ্যাঁ, যদিও আমার একটা খেদ রয়েছে যে সেবা প্রকাশনী থেকে আমাকে পুরো করতে দেয়নি, আমি ওই সময় পূর্ণাঙ্গ করতে চেয়েছিলাম, কিন্তু অ্যাডভেঞ্চার অংশটা রেখেছে, কিন্তু তাত্ত্বিক যে বিষয়, দর্শনের যে বিষয়গুলো বাদ গেছে ওখানে। আর করলাম ওল্ড ম্যান দ্য সি। হ্যাঁ, ফলে ওই কিশোর ওই ব্যাপারটা আমার কাছে, এবং আমার প্রিয় বই কিন্তু ওল্ড ম্যান দ্য সি। হ্যাঁ, ওই যে বুড়ো স্যান্ডিয়াগোর হার না মানা একটা ব্যাপার, ওটা আমাকে সবসময় টানে, এবং সারা জীবনে আমার প্রচুর উত্থান পতন আছে, আমি ওইভাবে থাকি। আর পরের দিকে এসে সিরিয়াস এই জায়গায় চলে এলাম, সেটা আমার মনে হলো যে একদিকে কৃষ্ণাঙ্গ ওরা তো নিষ্পেষিত, বিষয়টা অস্বীকার করার কোনো উপায় নেই, ওদিকে অ্যাপার্থাইড, এখানে স্লেভারি। নতুন মানে এদের মধ্যে থেকে যারা উঠে আসছেন লেখক, ওদের ওই সংগ্রামের জীবনটা আছে, তো ওই সংগ্রামের জীবনটা আমাকে সাংঘাতিক ভাবে টেনেছে বা টানে, এখনো টানে। তো সেই জন্যই ওইদিকে যাওয়া, এবং আমি চেষ্টা করছি যথাসম্ভব। একটা সমস্যা হয়, গদ্যের একটা সমস্যা হয়, কারণ ওয়েস্টার্নে এক ধরনের গদ্য, ওখানে আরেক ধরনের গদ্য, হয় সমাপতন ঘটে কিছু, সিরিয়াস পাঠক ধরতে পারবে যে আমার গদ্য বদলে গেছে, তো সেই ব্যাপারটা আছে আর কি। আচ্ছা, ওই আমরা তো ধরুন বাংলাদেশের মানুষ, আমরা সচরাচর ওয়েস্টার্ন তো কানেক্ট করতে পারার কথা না, হুট করে পকেট থেকে পিস্তল বের করে ফেলছে, তারপর ডুয়েল লড়াই হচ্ছে, বা ওদের যে ল্যান্ডস্কেপ, এটাও আমাদের সঙ্গে যায় না। কিন্তু আমরা দেখলাম, একদম তথ্যগতভাবেই দেখলাম যে সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন প্রবল জনপ্রিয় হলো। এই জনপ্রিয়তার কারণটা কি বলে আপনি মনে করেন? এই জনপ্রিয়তার কারণ আমার কাছে বরাবরই যেটা মনে হচ্ছে, একটু আগেই যেটা বললাম, যে সব মানুষের ভেতরেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বিরচিত একটা মনোভাব, রুখে দাঁড়ানোর, আর নতুন কিছুকে জয় করবার বাসনা, সুপ্ত কিছু না কিছু হইলেও থাকে, সেইটা এটা হয়েছে, কাজ করেছে। প্রকৃতির কথা যে বললেন, আমার কিন্তু পড়তে গিয়ে আমার বইগুলো যারা এখনো মনে রেখেছে, তারা সবসময় একটি কথা বলে যে আমার বইতে
প্রকৃতির বর্ণনা বেশি, লড়াই মারপিটের চেয়ে ওই প্রকৃতিটা আমাকেও টেনেছে খুব। কারণ আমার মনে হচ্ছে ওই প্রকৃতিও যেন মানুষের সাথে কথা বলছে। তো ওইভাবেই জনপ্রিয়তা হয়েছে। ওই জনপ্রিয়তাটা কিছুটা থমকালো কিশোর ক্লাসিক্স এসে। ফ্ল্যাট ল্যান্ডের একটা ইয়ে আছে ওখানে, ইয়েরা নিল ইয়াং জেনারেশনের কাছে। ওয়েস্টার্ন তো আসলে জনপ্রিয় আমার ধারণা কলেজ লেভেলের, কলেজ ইউনিভার্সিটি লেভেলের তরুণ প্রজন্মের কাছে। হ্যাঁ, যারা আমি যদি বলি যে একটা ওয়েস্টার্ন জনপ্রিয়তার একটা কারণ আপনি এড়িয়ে গেলেন বা সবিনয়ে দূরে রাখলেন, আমি যদি বলি যে রওশন জামিল নিজেই এটার একটা কারণ, তার ভাষা আমি জানি না, আমি জানি না, মানে আপনি বলছেন, মানে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে হ্যাঁ, একটা জায়গা আছে যে কাজী সাহেবকে প্রশ্ন করা হচ্ছে যে তখনও শওকত হোসেনরা বোধ হয় আসেনি, আমি আর উনি লিখছি মোটামুটি। ও না, ইয়েও লিখেছেন, আমি ওনাকে চাচা বলি, বাবার সহকর্মী ছিলেন খন্দকার আলী আশরাফ। তো জিজ্ঞেস করেছিল কাজী সাহেবকে যে এই দুজনকে আপনারা কিভাবে দেখছেন, আপনি কি মনে করেন? তো কাজীদা বলেছে যে ইয়ে হচ্ছে জনক, কাজী মাহবুব হোসেন হচ্ছে ওয়েস্টার্নের জনক, আর রওশন জামিল হচ্ছে ওয়েস্টার্নের দাদা। তো সেটা যাই হোক, আমি জানি না, আমাকে গালও খেতে হয়েছে প্রচুর, কারণ আমি সুযোগ পেলেই বাঙালির, আমি কিন্তু বাঙালি যখন বলছি আমি কোনো ধর্মীয় ভেদাভেদ দেখিয়ে বলছি না, যদিও ওটা একটা বিষয়, আলাদা বিষয়। আমি নানা রকম শব্দ ব্যবহার করেছি ওখানে। যেমন একটার কথা আমার মনে আছে, কারণ ওই চিঠিটা খুব কঠোর চিঠি ছিল, স্বর্ণ তৃষাতেই সম্ভবত। আমি বলছি, মানে অ্যালান ওসমান তার মায়ের কথা বলছি, যে তার মা এমন যে ঘরে যখন কিছু নেই তখনও কিছু না কিছু আছে। তো আমি সেটাকে ওইভাবে থেকে নিয়ে ভেঙে নিয়ে সরিয়ে নিয়ে বলেছি যে মা যেন অন্নপূর্ণার মতো। বাহ। হ্যাঁ, পাঠক রিঅ্যাক্ট করেছিল, বলেছিল অন্নপূর্ণার মতো হিন্দুয়ানি করছে। হ্যাঁ, ঠিক আছে। এবং কাজী সাহেব খুব কড়া ভাষায় জবাব দিয়েছিলেন। আচ্ছা, তখন তো যে প্রশ্ন উত্তরের সুযোগ ছিল বইয়ের মাধ্যমে, হ্যাঁ ছিল, তো যেগুলো এখন উঠে গেছে আলোচনা বিভাগ। তো চেষ্টা করেছি যতটুকু পারি আমার সীমিত সাধ্যে এটাকে বঙ্গায়ন করবার। আমাদের তো আমার ব্যক্তিগত যেটা পর্যবেক্ষণ, যে আপনার ওয়েস্টার্ন পড়লে মনে হয় মৌলিক পড়ছি, এটা বিদেশি গল্প না। আর আমাদের তো সৌভাগ্য হয়নি কাজী আনোয়ারের হোসেনের সঙ্গে ওইভাবে মোলাকাত হওয়ার, দেখা সাক্ষাৎ হওয়ার। আপনার তো হয়েছে। আমরা এখনো মনে করি যে সেবা প্রকাশনী একটা প্রজন্মের মানুষ গঠনে, বিশেষ করে কাজী আনোয়ার হোসেনের লেখা। তো তার কথা যদি একটু আপনার কাছ থেকে শুনি। আমার কাছে মনে হয়েছে যে কাজী দা মোস্ট আন্ডাররেটেড, আন্ডারভ্যালুড একজন সৃষ্টিশীল প্রতিভা আমাদের দেশে। আমাদের সবারই মধ্যে এক ধরনের খুব প্রবল উন্নাসিকতা কাজ করে, যে গোয়েন্দা সাহিত্য হোক, সেটা ওয়েস্টার্ন হোক, অনুবাদধর্মী এই ধরনের সাহিত্য হোক, এগুলো হচ্ছে ওঁচা। আর সুসাহিত্য ওঁচা, আচ্ছা, হ্যাঁ। আর সুসাহিত্য বলতে কিছু জিনিস বোঝায়। এখানে আমি একটা ছোট্ট অ্যানেকডোট দিই আপনাকে, যে কাজী সাহেবের স্বর্ণমেঘ বইটা 3 নাম্বার রানা, অশ্লীলতার দায়ে ওটা ব্যান্ড হয়ে যায়। এটার পিছনে আসলে অন্য একটা স্টোরি আছে। সেই স্টোরিটা হলো ওই একই সময় কিন্তু খেলারাম খেলে যা বেরিয়েছে, হ্যাঁ। তো ওনারা সবই তো বন্ধু, কিন্তু হ্যাঁ, কাজী সাহেব আমাদের বন্ধু। ইয়ের সাথে এক সহপাঠীও সম্ভবত, গাজী মনোহর ভাইয়ের সাথে। তো সচিত্র সন্ধানী নিজেকে সেভ করার জন্য এটাকে এগিয়ে দিল আগে, এটার বিরুদ্ধে প্রচারণা চালালো যে এরকম অশ্লীল ইত্যাদি ইত্যাদি। তো আদালতে গেছেন কাজীদা, সরকারের পক্ষের উকিল বললেন যে তুমি এটা জিততে পারবা না, মাপ চাও আর বলো বইটা তুলে নিলাম।
তো উনি তাই করেছেন, খামাগুনোর ব্যবসা তো নষ্ট হবে না। হুম, হুম। আসার পরে সরকারি কৌশলী বলছেন, মিয়া লিখছো কিন্তু ভালো। এবং সেই সরকারি কৌশলীকে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ও মাই গড। হ্যাঁ, তো কাজী জাকের সম্পর্কে সবাই এরকম কথা বলে। আমি নিজেও বিশ্বাস করি আন্তরিকভাবে যে একটা প্রজন্মের অনুপ্রেরণাদাতা, সৃষ্টিশীল, মানে আমাদের ভিতরে যে সুকুমার বৃত্তিগুলো আছে সেগুলোকে জিয়ে রাখবার যে খোরাকগুলো কাজীদা কোনো না কোনোভাবে দিয়ে গেছেন। এবং কেউ কেউ পরবর্তী পর্যায়ে যারা রাজনীতিতে অ্যাক্টিভ হয়েছেন কিংবা ব্লগোস্ফিয়ারে অ্যাক্টিভ হয়েছেন রাজনীতি বিষয়ে, তাদের কেউ কেউ কিন্তু স্বীকার করেন যে মাসুদ রানা হচ্ছে তার অনুপ্রেরণা। তো সেদিক থেকে অবশ্যই, এবং পেপার ব্যাগ দিয়ে যে এরকম একটা জায়গায় জমানো যায় এটা তার আগে কেউ ভাবেনি। বাংলাদেশের সকল বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে ওনার বিপণনের কৌশলটাও ছিল তাই। এবং হকার্স ইউনিয়ন যখন টের পেয়ে গেল যে পয়সা এটাতে তো ভালো লাভ আছে, তখন ওনার পরে চাপ সৃষ্টি করেছিল পার্সেন্টেজের জন্য। এবং রহস্য পত্রিকা থেকে শেষ পর্যন্ত পার্সেন্টেজ নিয়েও ছেড়েছিল না, ওরা বিক্রি করতে দিচ্ছিল না। আচ্ছা রওশন ভাই, কাজী আনোয়ার হোসেনের কথা বললেন, সেবা প্রকাশনের কথা বললেন, তো আমি জানি না প্রশ্নটা আপনি কিভাবে নেবেন, কিন্তু আপনার অনেক পুরনো বই এখন দেখছি আমরা যাদের অনুষ্ঠানে বসে আছি, বেঙ্গল বুকস, তারা এখন করছে। এইটাকে আসলে আপনি কিভাবে, এই ট্রান্সফরমেশনটা? আমি একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে ওই বইগুলো প্রকাশনে নাই, হ্যাঁ, প্রচারে নাই, হ্যাঁ, সার্কুলেশনে নাই। আর ওরা আবার করবেন না। কাজী আমাকে বলেছেন যে আর করবো না, অনেক পুরনো হয়ে গেছে, এখন বেশি চলে টলে না, ওগুলো আর করবো না। আমি কাজীদাকে বলেছিলাম বা বহুবার যে আপনি ব্রাঞ্চ আউট করেন, আপনি এক ধরনের করেছেন তো হার্ড কাভারে যান, নানাভাবে এটাকে ইয়ে করেন। কিন্তু উনি আগ্রহ, কাজী আমাকে বলেওছিলেন কথা প্রসঙ্গে যে উনি বড় হতে ভয় পান, সংস্থাটাকে বড় করতে ভয় পান, যে কন্ট্রোলটা থাকবে না। হ্যাঁ, এককেন্দ্রিক মানুষ। তো ওরা যখন করবে না তখন আমি ওদেরকে চিঠি দিয়ে জানাই যে তাহলে আমি অন্য মানুষকে দিয়ে দিচ্ছি। বহু বছর হয়ে গেছে, হ্যাঁ, আমি অন্য মানুষকে দিচ্ছি, তারা যেন আগ্রহ প্রকাশ করছেন। শেষ পর্যন্ত তো অনুবাদক হোক, লেখক হোক, এটা তার প্রপার্টি। উনি আপত্তি করেননি, হাজার আগ্রহী হয়েছেন, তাকে দিয়েছি। আগ্রহী হয়েছিল বিজু। তারপরে যে মুহূর্তে আমি তাদেরকে বললাম যে তাহলে কিভাবে কি করবেন, উনি আস্তে করে সরে গেলেন। আচ্ছা, তো এখন কয়টা বই ওয়েস্টার্ন আপনার আছে বেঙ্গল বুকস থেকে? বেঙ্গল বুকস থেকে 5টা বোধ হয়, না 5টা বা 6টা বেরিয়েছে, আরো আছে পাইপলাইনে পুরনোগুলো, আর নতুন আমি 2টো দিয়েছি, একটা বেরোবে এই মাসের শেষে। এটা অবশ্য একটা ভালো দিক যে আপনার সবগুলো বই এখন এক জায়গায় আমরা পাচ্ছি, এবং আরো সুন্দর এডিশনে, আরো ভালো কাগজ, ভালো প্রচ্ছদ, খুব যত্ন নিয়ে করছে বই। হ্যাঁ, বেঙ্গলের প্রোডাকশন নিশ্চয়ই ভালো, নিঃসন্দেহে ভালো। আপনি আমাকে বলছিলেন ব্যক্তিগতভাবে যে আপনি এখন একটু অনুবাদে সিরিয়াস দিকে চলে যাচ্ছেন, একটু ভিন্ন ধরনের কাজ করছেন। সেইগুলো কি করছেন এখন, মানে এই মুহূর্তে আপনি কি? এই মুহূর্তে যেটা নিয়ে কাজ করছিলাম গতকালই শেষ করেছি, ওয়েটিং ফর বারবারিয়ান্স করলাম, ওটা পাঠিয়ে দিয়েছি। আমার পাইপলাইনে বেশ কয়েকটা আছে যেগুলো আমি যে কোনোটা চাইলেই করতে পারি। আমি ঠিক পুরোপুরি নিশ্চিত নই যে নেক্সট কোনটা ধরবো। অনেকে আছেন না যে একসাথে 3-4টা কাজ করতে পারেন, এটা একটু করলেন, ওটা একটু করলেন। আমি একসময় চেষ্টা করে দেখছি, আমার খেয়ে হারিয়ে যায়। কারণ প্রত্যেকটার জন্যই, হ্যাঁ, প্রকাশভঙ্গি তো কিছু ইয়ে থাকেই, আপনার কমন থাকেই, হ্যাঁ, এক ধরনের ম্যানারিজম হয়েই যায়, যাই বা না যাই হয়েই যায়।
কিন্তু তারপরও আমাকে তো ভাবতে হয় যে ওই বিশেষ বইটি যে বইটি আমি করছি তার প্রকাশভঙ্গিটা কেমন, তার গদ্যভঙ্গিটা। আমি বিশ্বাস করি না যে কথাটা এত একটা সিম্পল সেন্টেন্সে সরল বাক্যে বলতে পারতেন, সেটা না বলে মূল লেখক যখন সেটাকে একটু পেঁচিয়ে বলছেন, ওর ভেতরে আরো তথ্য জুড়ে দিচ্ছেন, কমা দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে করছেন, দীর্ঘ বাক্য করছেন, হ্যাঁ জয়েস করেছেন, এখন তো হয় ইংরেজি স্টাইলে ওটা আছে, করছেন, এমনি এমনি করেছেন, নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। মূল বাক্যটাকে সাপোর্টিং দেওয়ার জন্য নিশ্চিত। এবং আমি যদি ভেঙে দিই, আমি যত ভাঙবো তত দূরে সরে যাবে উনি যে অ্যানালজি দিচ্ছেন। তাই আমি মূলের কাছাকাছি থাকার চেষ্টা করি, আবার একেবারেই যেন কখনো কখনো দুর্বোধ্য, আমি সবসময় যে পারি তা না, দুর্বোধ্য না হয় সেটা চেষ্টা করি। তো ওইটার জন্য তো আমাকে নতুন করে ভাবতে হয়, আবার ওয়েস্টার্নের জন্য আরেকভাবে ভাবতে হয়। ওয়েস্টার্নের পাঠককে আমি যদি ওই গদ্য দিই, ও হজম করতে পারবে না। ধরেন আপনি দেখেছেন কিনা উত্তরাধিকারে 2014 কি 15-তে মিথ অফ সিসিফাস যে প্রবন্ধটা, সার্ত্রের কামুর, বইটার নাম তো মিথ অফ সিসিফাস এন্ড আদার এসেস। আমার পুরো বইটাই করবার ইচ্ছা ছিল, এর মধ্যে মিথ অফ সিসিফাস প্রবন্ধ যেটা, সেটা আমি করেছিলাম উত্তরাধিকারে। আচ্ছা, তো ওটার যে গদ্যভঙ্গি, ওই গদ্যভঙ্গিতে যদি আমি ওয়েস্টার্ন লিখি, ও আজহারি ছাপতে চাইবে না। তো মিথ অফ সিসিফাস আপনার এটা কি বই হয়নি পরে? না, আমি তো পুরোটা করিনি। এরপরে ওরা যখন বাংলা একাডেমি মাঝখানে 2022-23 এরকম কোনো এক সময়, 22-এ মনে হয়, অনুবাদ পত্রিকা আবার বের করতে শুরু করলো। তো তখন আমাকে বলা হয়েছিল, তো ওই অ্যাবসার্ড অংশটা যেটা, সেটা শুরু আমার ছিল, আমার কাছে কিছু। তো আমি বললাম ওদেরকে যে দেখেন এত বড়টা, প্রায় 56 পৃষ্ঠা ছাপবেন, বলে আপনি যতটুকু হয়েছে ততটুকু দেন। আমি দিলাম, তারপর ওনারা জানালেন যে আমার মনে করছেন পুরোটাই আসলে ছাপা দরকার। তো ওটা ওইভাবে করা হয়নি। বিশেষায়িত কেন্দ্র আগ্রহী হয়েছিল। আমি মানে সবিনয়ে বলি যে আমি শেষ বিচারে একজন শ্রমিক মানুষ, কলম শ্রমিক। হ্যাঁ, কলম শ্রমিক। এর মানে এই নয় যে আমার চেয়ে নিচু যে হাতুড়ি দিয়ে ইট ভাঙছে। ইট জাস্ট সো হ্যাপেন যে আমি এই কাজটা ভালো পারি, ওই কাজটা ভালো পারি, আমাকে ওখানে দিলে আমি পারবো না, কাজই রাখতে পারবো না। তো বিশেষায়িত কেন্দ্র থেকে কথাবার্তা হয়েছিল, কিন্তু বিশেষায়িতের নিয়ম কানুনগুলো একটু ডিফারেন্ট, যে কারণে আমার পক্ষে ওইটা চালানো সম্ভব হয়নি। আমাকে অন্যদিকে যুক্ত হয়েছে যেখানে অ্যাডভান্সের ব্যাপার আছে, অর্থ। হ্যাঁ, কারণ আমাকে তো সংসার চালাতে হবে। আপনি তো পেশাদার লেখক। হ্যাঁ, তো একটা জিনিস অনেক সময় শুনতে ভালো লাগে না, কিন্তু খুব শুনি আমরা অনেক সময়। আমরা যারা অনুবাদ করে তাদেরকে প্রায়শই আমরা প্রশ্ন করি, মৌলিক কিছু করছেন না? আমাকেও শুনতে হয়েছে। ভাবটা এরকম যে অনুবাদটা বোধহয় একেবারেই কোনো সৃষ্টিশীল কাজ নয়। এরপর আবার আপনাকে নিশ্চয়ই আরো বাড়তি গিয়ে শুনতে হয়েছে যে অনুবাদের মধ্যে আবার ওয়েস্টার্ন করে। তো এইগুলোকে আপনি আসলে কিভাবে দেখেন? অনুবাদ মানে মূল সাহিত্যের সঙ্গে তো আপনাদেরকে অনেক সময় সংযুক্ত করা হয় না, না করা হয় না, বাংলাদেশে করা হয় না। হ্যাঁ, অন্তত বাংলাদেশে করা হয় না। অনুবাদকদের অবস্থা সারা বিশ্বেই বোধ হয় একটু দ্বিতীয় সারিতে। হ্যাঁ, এটা অস্বীকার করার, যদিও হয়তো এখন কিছুটা চেঞ্জ হচ্ছে, কারণ বছর কয়েক আগে হাঙ্গেরিয়ান কোন বইটার জন্য ইংরেজি এবং হানকানের বইটা, হ্যাঁ বুকার ইয়ে দেওয়া হলো, ভেজিটেরিয়ান, হ্যাঁ বুকার দেওয়া হলো, অনুবাদক এবং দুজনই পেলেন। জি জি জি। এর বাদে এক সময় তো ধরুন পশ্চিমেও অনুবাদকের নাম কাভারে যেত না, জি জি, ভেতরে থাকতো, যেটা বোধহয় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এখনো চালু আছে।
বা ইউপিএলও থাকতে পারে। ফলে ওটা আছে, আমি মেনে নিয়েছি। হ্যাঁ, আর বাকি যারা করে, আমি যদি খুব বিরক্ত হই তাহলে হয়তো কখনো বলেছি যে ওই যে রবীন্দ্রনাথ যেমন ওই যে গানের তো তুমিও একখানে লিখে আনো না বাপু, তো বললাম তোমার অনুবাদ দেখি একটু কেমন করো। আমি মৌলিক করি না, তোমরা প্রতিভাবান, আমার কোনো সমস্যা নেই তাতে। আমি চেষ্টা করেছি মৌলিক গল্প উপন্যাস লিখতে, কিছুদিন যাওয়ার পরেই আমি টের পাই যে আমার উপরে কোনো না কোনো লেখক ভর করছেন আমার পাঠ্য অতীত জগতের। আর তখন আমি থেমে যাই। তখন আমার মনে হয় যে না, আমি সবাইকে মৌলিক লিখতে হবে কেন, বা সবাইকে অনুবাদক হতে হবে কেন, বা সবাইকে কবি হতে হবে কেন? আমি যেটা পারি সেটা নিয়েই থাকি, অন্তত নিজেকে 100% দিয়ে করার চেষ্টা করি যতটুকু আমার সাধ্য। আপনার কি ধরুন অর্থনৈতিক জায়গাটায় তো আপনি অনুবাদক হিসেবে আগমন কিন্তু সেইভাবে। জি, মানে বাংলাদেশের সাংবাদিকতার জগৎ এত বছর পরে, আমি সাংবাদিকতায় এসেছি আসলে 1979-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। তখন থেকে এখন পর্যন্ত হ্যাঁ কারো কারো বেতন হয়তো 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকায় চলে গেছে, বাট অ্যাভারেজ বেতন হয়তো বেড়েছে ওয়েজ বোর্ড দিয়ে। কিন্তু পুরো সবসময় আমার কাছে এটা কৃত্রিম ইনফ্লেটেড একটা ব্যাপার মনে হচ্ছে, কারণ আলটিমেটলি তো বাজার নির্ভর। মালিককে আমি চাপিয়ে দিলাম মালিকের উপরে ওয়েজ বোর্ড, তিনি টাকাটা দেবেন কোত্থেকে, এরকম নানা কিছু ব্যাপার থাকে। ফলে সাংবাদিকদের জীবন বা অর্থকরী সার্বিক বিচারে যে খুব উন্নত হয়েছে এমন বলা যাবে না। 14-15 হাজার টাকা দিয়ে বোধহয় এখন শুরু করতে হয় বিভিন্ন জায়গাতেই, আমি নাম বলবো না। তবে আমারও সেরকম সমস্যা হয়েছে, বেতন হয় না। ওইভাবে আমার আসলে অনুবাদে প্রবেশ। তারপর আমি ছেড়ে দিলাম, পত্রিকা ছেড়ে দিলাম। আমি ইউএসআইএসএ ইনফরমেশন সার্ভিসে কিছুদিন ট্রান্সলেটর হিসেবে কাজ করেছি। কেনেডিয়ান হাই কমিশনে ইনফরমেশন অফিসার হিসেবে কাজ করেছি। ওদের সাথে আমার বিরোধ হয়ে গেছে সাংঘাতিকভাবে, কমিউনিস্ট চিহ্ন দিয়ে দিল। আসলে আমি জীবনেও কমিউনিজম করিনি। তো পরে 1985 থেকে আমি পুরো দস্তুর এইখানে আসি, সেটা অবশ্যই অর্থ করি। কিন্তু এই জায়গা থেকে আমি বেরোতে চাই সবসময়। ওইটা যদি না থাকে আপনি হয়তো অনেক ফ্রিডম নিয়ে কাজ করতে পারেন, আপনার ভালো লাগার জায়গাগুলোতে বেশি ভালো লাগার জায়গাগুলোতে কাজ করতে পারেন, হয়তো আরো যত্ন নিয়ে কাজ করতে পারেন, আরো মনোনিবেশ, আরো প্রযত্ন দিয়ে কাজ করতে পারেন। সেই রকম কি কাজ যেটা আপনার করতে মন চায়, যে আপনি খুব স্বপ্রণোদিত হয়ে করতেন যদি আপনার এই অর্থনৈতিক ব্যাপারটা না থাকতো? আমি আসলে ক্লাসিক্স গুলো ধরতে চেয়েছিলাম। আচ্ছা, সেগুলো সাম্প্রতিক সময়ের বইগুলো আমার মনে হয়েছে যে করা যায়। কিন্তু আমাকে তো বই অনুবাদ করবার আগে প্রকাশকের সাথে কথা বলতে হয়। আমি পরিশ্রম করে করলাম, প্রকাশক বললেন সরি এটা চলবে না, নেব না, সমস্যা হয়ে যায়। প্রকাশক নাম না উল্লেখ করে বলি, আমাকে বেঁধে দিয়েছেন 16 ফরমা, 16 থেকে 17। আপনি কিন্তু 20-এর উপরে যাবেন না কখনো। তো আমি তাকে কিছু বইয়ের নাম বলেছিলাম, যে এই ব্লাড মেরিডিনের কথা বলছিলাম, এটাই প্রায় 20 ফরমার উপরে চলে যাবে। তো আমি দেখেন মূল লেখক তো আমার চাহিদা মাফিক দর্জি বাড়ি দিয়ে ওটাকে বানিয়ে দেননি। তো আর ওনারাও যেটা বলেন যে দেখেন এত টাকা লগ্নি করবো, সেটা একটা ব্যাপার থাকে যদি না চলে। তো এইসব নিয়ে কিছু, মানে সত্যি কথা বলতে কি, বাংলা অনুবাদের জগৎটা, মানে এর পলিটিক্যাল ইকোনমিটা, এর বাজারটা খুব ছোট। কিন্তু আপনার নিজের অনুবাদ প্রসঙ্গে আপনার কতটুকু আত্মতৃপ্তি আছে? আত্মতৃপ্তি নাই, না।
আত্মতৃপ্তি আমি মনে করি কোনো সৃষ্টির সাথে যিনি যুক্ত আছেন সেটা যাই হোক, আমি যদি মনে করি খুব ভালো হয়েছে, আমাকে দিয়ে আর হবে না। সন্তুষ্টি আপনি সন্তুষ্টি না, মানে আমার ভিতরে একটা যন্ত্রণা থাকে, মনে হয় যে আটক কিছু করা যেত, যে কারণে সেবা প্রকাশনের সময়টা খুব বেশি হতো। এখনো যে হয় না তা না, আজারের এখানেও হয়েছে, প্রুফের উপর প্রচুর কাটাকাটি করি, আমি চেঞ্জ করে ফেলি। সে প্রশ্ন তো আমাকে একসময় বার দেওয়া শুরু করলো, এই তুমি পুরো পাণ্ডুলিপি চেঞ্জ করে ফেলছো। তখন আমার স্যাটিসফ্যাকশন, আমার মনে হচ্ছে যে এটাকে এইভাবে বললে আর তো ভালো লাগে। অর্থাৎ একটা শিল্পীর যে যাতনা, সৃষ্টিশীলতার যে, এবং এটা নিয়ে ঠাট্টাও করতো আমাদের রকিব, মানে খুব অসুস্থ আছে আমি শুনেছি, রকিব হাসান খুব অসুস্থ আমি শুনেছি। আই হোপ হি গেটস ওয়েল সুন। বলতো যে মিয়া আপনি সারা মাস লাগায় একটা করেন, তো সেই আমলে ধরেন 85-86 দিকে 13-14 হাজার টাকা পাওয়া যাচ্ছে একটা বই থেকে, এবং প্রথম মাসেই, এটা কিন্তু বিরাট ব্যাপার। আমি মাসে করি, আপনি করেন একটা, আমি মাসে করি 4টা। আমার বইটা 4টা বইতে আমি 10 40 হাজার টাকা পাই, আপনি ওখানে 12-13 হাজার টাকা পান, আমি 40 হাজার টাকা পাই। এর থেকে আবার আপনি 4-16 হাজার টাকা নিয়ে আমার বই এডিট করতাম। 40 থেকে 16 বাদ দিলে থাকে 24, তাও কিন্তু আপনার দ্বিগুণ আয় করি। তখন ফালানিগুলা আমি রকিবীয় ভাষায় বললাম আর কি। মাসুদুল্লাহকে কেউ বিট করতে পারেনি বিক্রিতে, কিন্তু তারপরে গেছিল রকিবের। আমার বই হাইয়েস্ট ছাপা হয়েছে 14,000, রকিবের বই হাইয়েস্ট ছাপা হয়েছে আমি দেখে যাওয়া পর্যন্ত 94 পর্যন্ত 16, মাসুদুল্লাহ 19-20 ছাপা হইতো। ফার্স্ট ইমপ্রেশনের কথা বলছি আমি, তার পরবর্তী এডিশন মানে ইমপ্রেশন তো আছেই। কি বলবো, মানে আরো অনেক কথা বলার ছিল, কিন্তু সময় শেষের ইঙ্গিতটা তো আছেই। তো আমরা প্রার্থনা করছি রকিব হাসান, আমাদের সৈয়দ মঞ্জুর ইসলাম স্যারও অসুস্থ আছেন, এই সৃজনশীল জগতের যারা আছেন, যারা অসুস্থ আছেন সুস্থ থাকুক, আপনারা যারা সুস্থ আছেন আপনারা আরো কর্মক্ষম থাকুন, আরো কাজ আমাদেরকে উপহার দিন, আর কষ্ট করে আমাদের এখানে আসার জন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, সবাইকে আমাকে ডাকবার জন্য, স্মরণ করবার জন্য ধন্যবাদ আবারও। শুধু দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম রওশন জামিলের সঙ্গে। আজকের মতো বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টক এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে আরো বর্ণিল কোনো লেখকের সঙ্গে, আরো বর্ণিল কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ সবাইকে।